হ্যাঁ, এবার আশা করি ঠিক হয়। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। চল, আমরা তাহলে পড়েছি কি কি টপিক আমাদের? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো হয়েছে। টেন্স, টেন্স হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শুধু আচ্ছা, তাহলে তার আগে যেটা শুরু করি, আর একটা টপিক শুরু করি আজকে। তাহলে প্রিপোজিশন স্টার্ট করি। করে এনেছি সবাই? ওরা সবাই পড়া হয়েছে রে? যেটা দিয়েছিলাম গত সপ্তাহে ওটা পড়া হয়েছে? করেছিস? বাহ, ঠিক আছে, দাঁড়া আমি মিলিয়ে দেবো লাস্টে। আচ্ছা দেখ, এটা খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। এখান থেকে কিন্তু খুব বোঝার জায়গা আছে এখানে, এটা ভালো করে বুঝতে হবে। শুরু করবো? ইংলিশটা ভালো করে সমস্ত চ্যাপ্টার গুলো পড়ে নেওয়ার পর কি কিভাবে সলভ করা আগে পড়া নাকি এক্সাম দাও? কি করবি আগে? এক্সাম দিবি কিনা হলে আগে দেখ। প্রিপোজিশন যখন আমরা বলছি, প্রিপোজিশন কাকে বলে? দেখ, নাউন যেমন আমরা দেখছিলাম যে নাউনের ডেফিনিশন কি, মানে নেমিং ওয়ার্ড। একই রকম ভাবে প্রিপোজিশনকে বলতে পারি একটা রিলেটিং ওয়ার্ড। একে বলা হয় রিলেটিং ওয়ার্ড। মানে এর কাজ হলো রিলেট করা বা সম্পর্ক স্থাপন করা। ঠিক, এর কাজ হলো সম্পর্ক স্থাপন করা। এর বোঝা গেল? এবার তাহলে কার সাথে কার সম্পর্ক স্থাপন করবে? আমরা তো দেখেছিলাম যখন দেখবো বেসিক কনসেপ্টের ওখানে আমরা আলোচনা করেছিলাম না যে কিভাবে তোর প্রিপোজিশন কোথায় বসে, প্রিপোজিশনের পরে একটা কি বসে, নাউন বা প্রোনাউন বসে। তাহলে প্রিপোজিশন যখন বসবে মনে রাখতে হবে, যখন একটা প্রিপোজিশন বসছে তার কাজ হলো কি বললাম, রিলেট করা। বলতে পারি একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে রিলেট করা। ঠিক আছে, এটা হলো প্রিপোজিশনের কাজ। তাহলে এই একটা ওয়ার্ড হবে, এই একটা ওয়ার্ড, আর এই একটা ওয়ার্ড। তো এই দুটো ওয়ার্ডকে রিলেট করবে যে ওয়ার্ডটা, তাকেই বলবো আমরা প্রিপোজিশন। মানে এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটার সম্পর্ক তৈরি করবে। এবার আমরা জানি যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? একদম, আমরা জানি যে এটাকে বলি, এটা ইদার হবে কোনো নাউন অর হবে কোনো প্রোনাউন। তাহলে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে? কোনো নাউন হবে বা কোনো প্রোনাউন হবে। এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এই ওয়ার্ডটাকে কি নামে চিনি আমরা? এটাকে বলি আমরা প্রিপোজিশনাল অবজেক্ট। এটাকে বলবো আমরা প্রিপোজিশনাল অবজেক্ট। হ্যাঁ, এটাকে। তাহলে এই প্রিপোজিশনাল অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে, না হলে প্রোনাউন হবে। ঠিক, এবার তাহলে এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটাকে রিলেট করবে। এবার এই ওয়ার্ডটাও তো নিশ্চয়ই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। দেখ, আমরা ওই যে পড়ি না ফিক্সড প্রিপোজিশন বা কি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই তো? হ্যাঁ, যেমন আমরা দেখি না এরকম যে ধর লেখা আছে যে বলা আছে অ্যাকাস্টমড, অ্যাকাস্টমডের পর বসলো টু। এই যে আমরা এরকম তো দেখি এরকম করে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখবি বা ফিক্সড প্রিপোজিশনগুলো যখন আমরা পড়ি এরকম করে, তখন দেখবি যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা খেয়াল করি না, জাস্ট ওয়ার্ডগুলোকে পড়ি আর তার সাথে রিলেটেড প্রিপোজিশনটাকে পড়ি আমরা। যেমন ধরো আমি বললাম যে ধর লিখলাম মক, তো লেখা আছে মক। এই মক ওয়ার্ডটার পরে আমরা বলি যে মকের পরে কি বসে? কি বসে জানো মকের পরে? হ্যাঁ, সরি, মকের পরে অ্যাড বসে। ঠিক আছে, এই যে এরকম করে বলছি আমরা যে মকের পরে টেস্ট বসে, ঠিকই বলেছিস। তাহলে মকের পরে বলছি আমরা অ্যাড বসে। এই যে মকটা কোন পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলোকে কিন্তু আমরা খেয়ালই করি না বা পড়িও না, বোঝার চেষ্টাও করি না। যার জন্য কি হয়ে যায়, প্রিপোজিশন চ্যাপ্টারটাকে আমার আরো বেশি কঠিন মনে হয়। ডেফিনেটলি প্রিপোজিশন চ্যাপ্টারটা বিরাট বড় আকৃতির, মানে এত জিনিস পড়া আমাদের পক্ষে পসিবল না। কিন্তু অন্তত পরীক্ষার জন্য যতটুকু আমাদের দরকার সেই জিনিসটা তো আমাদেরকে পড়তে হবে। তাহলে পরীক্ষাগুলোর মতন আমাকে যতটুকু বোঝা, সেটার জন্য আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে জানতে হবে যে ফিক্সড প্রিপোজিশন যখন পড়ছি তার আগের যে ওয়ার্ডটা সেটা কোন পার্টস অফ স্পিচ হবে। দেখবি যখন দেওয়া থাকবে
তখন তিনটে জিনিস দেওয়া থাকতে পারে সেখানে। সেখানে এই ওয়ার্ডটা হয় ভার্ব হবে, না হলে নাউন হবে, আর না হলে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তো মনে রাখতে হবে, এটাতে পরে আসছি। তো এই যে ওয়ার্ডটা, তাহলে এই ওয়ার্ডটা তাহলে কি বললাম, কোন পার্টস অফ স্পিচ হবে? এই ওয়ার্ডটা হতে পারে কোনো নাউন, এই ওয়ার্ডটা কোনো নাউন হতে পারে। এবার দেখ, নাউন যদি হয় তাহলে ন্যাচারালি প্রোনাউনও তো হতে পারে। নাউন যদি যেখানে বসবে সেখানে তো প্রোনাউনও বসবে। তো প্রেপোজিশন, এই প্রেপোজিশনের কাজ কি তাহলে? প্রেপোজিশনের কাজ হলো এই নাউন বা প্রোনাউনের সাথে এই বা নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করা। এটা একটা জিনিস করতে পারে। আর কি হতে পারে? এই ওয়ার্ডটা আরো দুটো পার্টস অফ স্পিচ হতে পারে, সেটা হলো একটা হতে পারে ভার্ব আর একটা হতে পারে অ্যাডজেক্টিভ। এটাও হতে পারে। মানে প্রেপোজিশনের কাজ হলো এই চারটের মধ্যে থেকে কোনো একটার সাথে এই নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করা। ঠিক আছে, এটাই হয়ে যাবে প্রিপোজিশনের কাজ। এবার কোনটা সাবজেক্ট বলে, কোনটাকে? না, এটা সাবজেক্ট না। এটা এই নাউন বা প্রোনাউনটা অন্য কোনো নাউন বা প্রোনাউন, মানে নাউন প্রোনাউন কোথায় বসে? সাবজেক্ট, অবজেক্ট, এগুলো হতে পারে, বা কমপ্লিমেন্ট, এগুলো হবে। এই সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্টের সাথে এই নাউন বা প্রোনাউনটা সম্পর্ক তৈরি করবে যে ওয়ার্ডটা, তাকে আমরা বলবো প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের কাজ হলো এটা। এবার দেখ, আমরা এক্সাম্পল নিই। এটা এতটুকু আগে লিখে নে, তারপর আমি আসছি। এতটুকু আগে লিখে নে। হয়েছে লেখার এতটা? হ্যাঁ, সবার? আচ্ছা আচ্ছা, দেখ, তোর কাজ হবে, রাহুলের কাজ হবে কিন্তু একটু রেকর্ডেড ক্লাসগুলো তোর কি দেওয়া আছে? হুম, রেকর্ডেড ক্লাসগুলো একটু কিন্তু দেখা শুরু কর, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। দেখ, ধর লেখা আছে, আমরা দেখবি বেশিরভাগ সময় আমরা একটা কনফিউশনে ভুগি যে প্রিপোজিশন এখানে বসাবো নাকি বসাবো না। এরকম মনে হয় না অনেক সময় লিখতে গিয়ে? বিশেষ করে ডেসক্রিপটিভ লিখতে গিয়ে এটা ফিল হয়, যেখানে এখানে প্রিপোজিশন বসাবো নাকি বসাবো না। কখনো মনে হচ্ছে বসালে শুনতে ভালো লাগছে, তখন আমরা কি করি, দু চারবার বলে দেখি যে ঠিক আছে কিনা, তাই না? দু চারবার বলি, বলে উঠলে মনে হচ্ছে হ্যাঁ, প্রিপোজিশনটা দিলে ভালোই লাগছে শুনতে, তখন বসিয়ে দিই। কখনো মনে হচ্ছে প্রিপোজিশনটা ছাড়াই ভালো লাগছে, তখন ওটা বসিয়ে দিই। তাই তো, কারণটা আমরা বুঝি না। হ্যাঁ, নাম অফ দ্য অ্যাবাউট, ঠিক। এবার দেখ, ধর লেখা আছে, আমি একটা এরকম সেন্টেন্স নিই। হ্যাঁ, ধর লেখা আছে, দেখ, ছোটবেলা থেকে আমাদেরকে কোন দিকে বাড়িতে কোনো কাকু টাকু আসলে সবার আগে জিজ্ঞেস করতো না, বলতো আমি স্কুলে যাই, এটার ইংলিশ কি হবে? বলো তো। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, যে এই আবার কি নাকি বলে বসে থাকবে। আর সব থেকে বেশি বেশি সমস্যা হতো কোথায় জানিস তো? যারা ধর এই সিবিএসই বা আইসিএসসি স্কুলে পড়েছে, তাদের এই সমস্যাটা আরো বেশি। এই সমস্যা আরো বেশি। আমি তো রীতিমতো ভাবতাম যে এই আবার আসলো এই লোক, আবার শুরু করবে। এরকম একটা জিনিস ফিল হতোই একটা, যে আবার কিছু না কিছু একটা জিজ্ঞেস করবে। তো এইবারে ধর, এবার এটা তুই বললি যে আই গো টু স্কুল, তাই বলিস তো? তোকে বললো যে আমি স্কুলে যাই, এটার ট্রান্সলেশন করে কি হবে বলো ইংলিশে। এটাই আমরা বলি যে আই গো টু স্কুল। এবার দেখ, এখানে যদি এবার আমাকে ভেঙে যদি কেউ আমাকে বলতে যায়, তাহলে আমরা দেখবো যে এই যে সেন্টেন্স, এই চারটে ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, এই চারটে ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সটা তৈরি হয়েছে, এটা কি আমার মনে ভাবটা প্রকাশ করতে পেরেছে না পারেনি? আই গো টু স্কুল পেরেছে, তাহলে এটাকে সেন্টেন্স বলবো। এবার গো, এটা হয়ে গেল ভার্ব, কিন্তু তুই কি করছিস? আইটা কি হবে? সাবজেক্ট। পার্টস অফ স্পিচ কি হবে? এটা হয়ে গেল প্রোনাউন। টুটা টুটা প্রেপোজিশন, স্কুলটা নাউন, এটা একটা প্রেপোজিশনাল অবজেক্ট। আমরা এটা পড়েছি, এটা এটা তো আমরা ওই বেসিক কনসেপ্টের মধ্যেও পড়েছি এটা। এইবার আমার কথাটা হলো এখানে, যে আমরা এইখানে যে টুটাকে বসালাম, দেখ, আমরা বলার সময় তো বলে দিচ্ছি, কারণ এই ধরনের সেন্টেন্স আমরা দেখে অভ্যস্ত বলে। কিন্তু আমার কথা হচ্ছে, এইখানে যদি আমি টুটাকে এখানে না বসাতাম, তাহলে কি সমস্যা হতো? কি সমস্যা হতো আমি যদি এখানে না বসাতাম, যদি লিখতাম, যদি আমি যদি আমি লিখতাম আই গো স্কুল, আচ্ছা, এবার যদি তুই লিখিস যে আই গো হোম, এবার এবার বল, এবার যদি লেখা থাকে আই গো হোম, ঠিক না ভুল?
ভুল। এটা তো জানি যে এখানে আমি করতে যাবো। হ্যাঁ। স্কিলটা আচ্ছা যদি বলিস যে তুই ধর বললি যে আমি স্যার আমি বাড়ি যাব, কি বলবি তাহলে? হ্যাঁ। যদি বলিস যে স্যার আমি বাড়ি যাব, তখন কি বলবি? কি বলবি, মে আই গো টু হোম নাকি মে আই গো হোম? তাই বলিস তো, মে আই গো হোম। আমরা কি বলি? আচ্ছা চল, গো ব্যাকই হলো, চল। মে আই গো ব্যাক মানে কি, ফিরে যাওয়া। তুই বলি যে আমি বাড়ি যাব, ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে না। যদি বলি যে আমি বাড়ি যাব, তাহলে কি বলবি? মে আই গো হোম। গো টু হোম না, মে আই গো হোম বলবো আমরা। বোঝা গেল? আচ্ছা, যদি বলা হয় হি রিচড টু অস্ট্রেলিয়া নাকি অস্ট্রেলিয়া, কি বলবি বল? হি রিচ টু অস্ট্রেলিয়া। হ্যাঁ, হুম, দেখ কেন। হ্যাঁ, টু হবে না, এখানে অস্ট্রেলিয়ায় হবে শুধু। কেন দেখ, যখন আমরা বলছি, আমি প্রথম সেন্টেন্সে চলে আসি এবার। দেখ এবার এখানে বলা আছে আই গো টু স্কুল। আই গো টু স্কুল মানে কি, আমি স্কুলে যাই, তাই না? এবার এখানে যখন আমরা বলছি আই গো স্কুল, তখন তুই বলছিস যে সেন্টেন্সটা এবার ভুল আছে। এবার এই সেন্টেন্সটাকে আমরা কেন বলছি ভুল আছে, তাহলে দেখ এবার। তাহলে গো এটা ভার্ব, তো এটা তাহলে প্রোনাউন, এটা সাবজেক্ট। কোনো ডাউট? স্কুলটা কি নাউন। এবার দেখ, এই যে নাউনটাকে যে আমরা বসিয়েছি, যদি আমি লিখি আই গো স্কুল, নাউন তো লিখে দিলাম। হুম, তাহলে এই নাউনটাকে যে লিখে দিলাম, নাউনকে আমি কোথায় কোথায় বসাতে পারি? আমরা জানি নাউন সাবজেক্ট হতে পারে, নাউন অবজেক্ট হতে পারে, নাউন কমপ্লিমেন্ট হতে পারে, আমরা জানি তো। অবজেক্ট কার কার হতে পারে? অবজেক্ট ভার্বের হতে পারে, অবজেক্ট প্রিপোজিশনের হতে পারে। কমপ্লিমেন্ট কার হতে পারে? কমপ্লিমেন্ট সাবজেক্টের হতে পারে, কমপ্লিমেন্ট অবজেক্টের হতে পারে, তাই তো? তাহলে নাউনকে যদি আমাকে সেন্টেন্সে বসাতে হয়, আমরা মোট সেন্টেন্সে এই 5টা জায়গার মধ্যেই তো বসাবো, নাকি এরপরে অন্য কোনো জায়গা আছে যেখানে আমরা বসাতে পারি? আর কি কোথাও আছে? না নিশ্চয়ই। তাহলে নাউনকে যদি আমাকে সেন্টেন্সে বসাতে হয়, এই 5টা জায়গার মধ্যেই কোনো একটা জায়গাতে বসাতে হবে। তাহলে তুই দেখতে পাচ্ছি আমরা এখানে দেখ, এই যে ভার্ব আছে, ভার্বটার পরে এই নাউনটা বসে আছে, তার মানে এই কোথায় বসে আছে? ভার্বটার অবজেক্ট হিসেবে তো বসে আছে, তাই তো নাকি? আচ্ছা, এবার দেখ, আমি যদি বলি যে আমি যাই, আমি যাই, তারপরে আমি কি প্রশ্ন করব? আমি যাই, তারপরে আমার প্রশ্ন কি করা উচিত যে কি বা কাকে? কি দিয়ে প্রশ্ন করব? কোথায়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা তো লজিক্যাল হবে না। তার মানে এই ভার্বটার অবজেক্টের প্রয়োজন আছে না নেই? যদি থাকে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? অবজেক্ট আমরা কিভাবে খুঁজে পাই? ভার্ব, তারপরে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, হ্যাঁ কি না বল? তাই তো? আর আমরা জানি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে কি পাই? অবজেক্ট পাই। তাহলে অবজেক্ট যদি হয়, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন বা প্রোনাউন হবে। এইবার আমাকে বল যে গো এই ভার্বটার পরে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করার প্রয়োজন আছে না নেই? নেই। তার মানে আমার অবজেক্টের প্রয়োজন নেই। তার মানে এটা একটা কি ধরনের ভার্ব? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মনে আছে নাকি গেছে? কাকে বলা হয়? অবজেক্ট ক্যারি করলে তবে ট্রান্সিটিভ। একদম, একদম। তার মানে এই ভার্বটার পরে কি আমার অবজেক্টের প্রয়োজন আছে না নেই? নেই। তাহলে আমি যাই। এবার দেখ, তাহলে আমি কি বা কাকে দিয়ে দেওয়ার প্রশ্ন করবো না, তারপরে কি বলতে পারি? কোথায় যাই, কখন যাই, এগুলো প্রশ্ন করতে পারি। তাহলে কোথায় যাই যদি বলি, তাহলে আমাকে এখানে করতে হবে কি দিয়ে প্রশ্ন? হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এইবার নাউনকে কি আমি হোয়ার দিয়ে কোয়েশ্চেন করে পাই? নাউন কি দিয়ে কোয়েশ্চেন করে পাই? হোয়াট, হু, হুম। তার মানে এইখানে আমার তো এখানে অবজেক্টের প্রয়োজনই নেই, কিন্তু দেখতে পাচ্ছি এই ভার্বটার অবজেক্টের জায়গায় বসে আছে এই নাউনটা। তার মানে এই নাউনটা এই সেন্টেন্সে রিলেটেড নয়, একে আমি এখনো রিলেট করতে পারিনি। এই নাউনটাকে আমি সেন্টেন্সে এখনো রিলেট করতেই পারিনি এখনো।
মানে এর সাথে কারো সম্পর্ক আমি দেখাতেই পারছি না। বোঝা গেল? তাহলে এবার দেখ এই নাউনটাকে, তাহলে আমরা এই নাউনটাকে যেখানে বসিয়েছি, এই নাউনটা তাহলে কি সাবজেক্ট? এই ভার্বটার সাবজেক্ট কি নাউন? স্কুল সাবজেক্ট তো না, তাহলে এটা সাবজেক্ট হতে পারলো না নাউনটা। এই ভার্বটার অবজেক্ট কি? অবজেক্ট তো বসবেই না, আমরা দেখতে পাচ্ছি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করতেই পারবো না, তাহলে এটা এই ভার্বটার অবজেক্টও না। এবার এটা তো একটা অ্যাকশন ভার্ব, দেখ এখানে তাহলে এইটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারবো? আমি আর স্কুল কি একই নাকি আলাদা? আমি একজন ব্যক্তি, স্কুল তো একটা ইনস্টিটিউশন, তাহলে এটা কখনোই এক না, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারবে না। এবার এই ভার্বটা তো অবজেক্টই নেই, তাহলে অবজেক্ট যদি না থাকে তার কি কমপ্লিমেন্ট থাকা সম্ভব? কমপ্লিমেন্ট থাকা তো সম্ভব না, ওর তো অবজেক্টই নেই, অবজেক্টের আবার পরিপূরক থাকবে কি করে? তাহলে এটাও হচ্ছে না। তার মানে তাও দেখতে পাচ্ছি নাউনটা যে বসে আছে, তাহলে নাউনটাকে আমি রিলেট করবো কি করে সেন্টেন্সে? সেই জন্য কি করলাম, এখানে একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম, দিয়ে কি করলাম, এর অবজেক্ট বানিয়ে দিলাম এই নাউনটাকে। বোঝা গেল? কারণ এই নাউনটার সাথে আমি সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম। এখানে কার সাথে রিলেট করলো? এই গো ভার্বটার সাথে স্কুলটাকে রিলেট করলো। একটু আগে আমরা দেখলাম কি হতে পারে, একটা ভার্বের সাথে একটা নাউন বা প্রোনাউনকে রিলেট করতে পারে। তাহলে একটা ভার্বের এক্সাম্পল পেয়ে গেলাম আমরা, পেয়েছি তো? এটা বোঝা গেছে না? যায়নি বল, আর একবার বলতে হবে, তাই না? হ্যাঁ, বোঝা গেছে রে? আর একবার বলতে হবে, তাই তো? দেখ আর একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? আর একটা হুম হ্যাঁ হুম 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 ওটাতে আমরা পড়ে আসছি, যে কোন প্রিপোজিশন বসবে ওটাতে পড়ে আসছি, যে কোনটা কোনটা প্লেসের জন্য বসাচ্ছি, কোনটা টাইমের জন্য বসাচ্ছি, ওটা পড়ে। আগে জাস্ট এটা বোঝ যে প্রিপোজিশনকে বসাচ্ছি বা কেন। তারপর তো প্রিপোজিশন তো প্রচুর আছে, ওগুলো কে কোথায় কখন বসে ওটা আমরা পরে দেখছি। আর একটা কোয়েশ্চেন এরকম লেখা আছে, দ্য সান রাইজেস দ্য ইস্ট। সেন্সটা ঠিক না ভুল বল? ঠিক আছে, দ্য সান রাইজেস দ্য ইস্ট, দেখে বল। হ্যাঁ, কি লিখবো আমরা? রাইজেস ইন দ্য ইস্ট, আমরা তাই তো বলি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার আমার কথা হচ্ছে এখানে ইনটা আমরা এখানে বসলাম কেন? কি সমস্যা হচ্ছিল দেখ, দ্য সান রাইজেস এটা ভার্ব, সানটা সাবজেক্ট, পার্টস অফ স্পিচ নাউন এটার। দ্য ইস্ট দেখ এখানে ইস্টের আগে ডেফিনিট আর্টিকেল আছে, তার মানে এটা কি নিশ্চয়ই নাউন, তাহলে এটা, তাহলে এটা নাউন। তাহলে এই যে নাউনটা আছে, এবার দেখ বললাম দ্য সান রাইজেস, যদি বলা হয় সূর্য ওঠে, তুই কি প্রশ্ন করবি যে কি বা কাকে? কি বলবি? কোথায় ওঠে? কোথায় ওঠে, তাই তো, কোথায় ওঠে। তাহলে এখানে এই ভার্বটার পরে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি না, মানে এই ভার্বটার অবজেক্টের প্রয়োজন নেই। তাহলে এটা কি ধরনের ভার্ব? একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও তারপর দেখতে পাচ্ছি এটা নাউন বসে আছে, এখানে তো নাউন বসবেই না, কারণ তো অবজেক্টের প্রয়োজনই নেই। তাহলে এই ইস্ট, ইস্ট যে ওয়ার্ডটা, এটা তাহলে সাবজেক্ট কি? রাইজেস ভার্বটা সাবজেক্ট না, রাইজেস ভার্বটার অবজেক্ট না। সান আর ইস্ট কি একই নাকি আলাদা? তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট না, অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকাও সম্ভব না। তাহলে এখানে কি হলো, এটা একটা প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে গেল, এখানে লিখে দিলাম আমরা ইন, তাহলে ইনটার অবজেক্ট হয়ে গেল, এটা হয়ে গেল প্রিপোজিশনাল অবজেক্ট। বোঝা গেল? দেখ আমি যদি ইস্টটাকে বাদ দিয়ে দিই, যদি এতটুকু লিখি সূর্য ওঠে, সেন্টেন্সটা মিনিংফুল তো? তুই কি আমাকে জিজ্ঞেস করবি যে কি বা কাকে? না। তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এবার ইনট্রানজিটিভ ভার্বের পরে তো আমি নাউন বা প্রোনাউন ইউজ করতে পারবো না, তাই তো? দেখ সব ইন্টারনেটিভ ভার্বের ক্ষেত্রে মানে ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে আমরা তারপরে অ্যাডভার্ব বসাতে পারি, কোনো কিছুই নাও বসাতে পারি, কনজাংশন বসাতে পারি, প্রিপোজিশন বসাতে পারি, কিন্তু নাউন বা প্রোনাউন বসবে না। বোঝা গেল? তাহলে কি বললাম, অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে, অ্যাডভার্ব বসতে পারে, কনজাংশন বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে, কিন্তু নাউন বা প্রোনাউন কখনোই বসবে না। ঠিক, এবার ধর লেখা আছে
এই সেন্টেন্সটা দেখে এবার বলা আছে হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি, মানে কি? আর অর্ডার সে এক কাপ চা অর্ডার করেছিল। দেখ এখানে এই যে অর্ডার্ড এটা ভার্ব, হিটা কি অর্ডারটার সাবজেক্ট, পার্টস অফ স্পিচ প্রোনাউন, ফর এটা একটা প্রিপোজিশন, তাই না? কাপ, কাপ অফ টি পুরোটাই কাপটা কি? কাপটা নাউন, তাহলে এটা হয়ে গেল প্রিপোজিশনাল অবজেক্ট। অফ আবার একটা প্রিপোজিশন, তাহলে টিটা কি হয়ে গেল? প্রিপোজিশনাল অবজেক্ট, পার্টস অফ স্পিচ আবারও নাউন, এটা বোঝা গেল? এবার দেখ এই সেন্টেন্সটার মানেটা কি তাহলে? সে এক কাপ চা অর্ডার করেছিল। এবার মনে রাখতে হবে আমাকে যে এই যে ওয়ার্ডগুলো যে আমরা বসাচ্ছি, মনে রাখবো যে এইখান থেকে এতটা, আবার এইখান থেকে এতটা, এরা কিন্তু আলাদা আলাদা ফ্রেজ, ঠিক আছে? এরা আলাদা আলাদা ফ্রেজ। আমি যদি এই ফ্রেজগুলোকে বাদ দিয়ে দিই সেন্টেন্সে, যদি বলা হয় হি অর্ডার্ড, সেন্টেন্সটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট? আমি তোকে বললাম যে সে অর্ডার করেছিল, কিন্তু আমি এটা বলে চলে গেলাম, বল একদম, তুই বলবি যে কি অর্ডার করেছিল বা কাকে অর্ডার করেছিল, তুই জিজ্ঞেস করবি তো। তার মানে এই ভার্বটার পরে আমার দেখ প্রশ্ন করতে হচ্ছে যে কি বা কাকে, তাই তো? তাহলে কি বা কাকে দিয়ে দিয়ে আমি প্রশ্ন করি, তাহলে সেটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি হয়, ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? অবজেক্ট বসে। তাহলে অবজেক্ট দেখতে পাচ্ছি? অবজেক্ট তো নেই, তাহলে কি করতে হবে? এই ফরটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো। কি লিখতে হবে? হি অর্ডার্ড আ কাপ অফ টি, ফরটা লিখতে পারবো না। অর্ডার্ড এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? অবজেক্ট বসে। অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন হবে। তাহলে হি অর্ডার্ড কি অর্ডার করেছিল? আ কাপ অফ টি। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, ওই জন্য এখানে প্রিপোজিশনটা দরকার নেই, ওই জন্য। তাহলে একদম ট্রানজিটিভ ভার্ব যদি হয় তারপর তো অবজেক্ট বসবে, তাই না? এবার দেখ, এবার আবার আবার একটা জিনিস দেখ, এখানে তুই যুক্তি খাতিরে বলতে পারিস যে আচ্ছা আমি যদি এই অফটা ব্যবহার না করি তাহলে কি সমস্যা হবে? আচ্ছা এই অফটা তো আমি ব্যবহার না করতে পারতাম, তাহলে এবার দেখ হি অর্ডার্ড ফর আ কাপ, কাপ টি, এবার কাপ এটা একটা নাউন, টি আবারও এটা একটা নাউন। তার মানে দেখ এখানে হি, দেখ আমি যদি এত অব্দি থাকতো সেন্টেন্সটা হি অর্ডার্ড আ কাপ, এত অব্দি হলে কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আবার এবার দেখ এই টিটা যখন বসাচ্ছি, মানে টিটা সাথে, তার মানে এই নাউনটার সাথে আবার রিলেশন করতে, কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না। তাহলে কোনো নাউন বা প্রোনাউনের সাথে যদি কোনো সম্পর্ক যখনই পাবো না, কোনো নাউন বা প্রোনাউনকে যখনই আমি সেন্টেন্সে রিলেট করতে পারবো না, তখনই কি করবো? তার আগে একটা প্রিপোজিশন বসাবো। তাহলে এখানে সে আমরা কি লিখলাম? এখানে কাপ অফ টি লিখলাম। অফ লিখে দিয়ে কি করলাম? ওই টি এর আগে টিটাকে রিলেট করে দিলাম কাপটার সাথে। হুম। হি অর্ডার্ড, সেটা মানতে আলাদা, তখন আরো একটা ফ্রেজ অ্যাড হয়ে যাবে। কিন্তু সেই পজিশনটা তো সেম থাকবে। কোনটা পজিশন? এই ফরটা যেটা কেটে দিই, সেটা তো আলাদা, এই ফরটাকে ওখানে বসাচ্ছি না, ওটাকে ওই হিমসেলফটাকে রিলেট করার জন্য ফর বসাচ্ছি। বোঝা গেল? মানে দুটো নাউনের মধ্যে আবার একটা এক্সাম্পল তৈরি করতে গেলে তবে একটা প্রিপোজিশন। একদম, দুটো নাউন না হলে কখনো আমি পাশাপাশি বসাতে পারবো? যেরকম একটা অফ দিয়ে দিই। একদম। এই যে যেমন ধর আমরা দেখ বলছি নাউন পড়তে গিয়ে আমরা এরকম পড়ি না, ফ্লক অফ বার্ডস পড়ি তো আমরা নাকি? ফ্লক অফ বার্ডস, দেখ এখানে এই যে ফ্লক অফ বার্ডস যখন আমরা লিখলাম, ফ্লক এটা একটা কালেকটিভ নাউন, তাই তো? বার্ডস এটা কি নাউন? কি নাউন এটা? প্রপার নাউন। বার্ডস প্রপার নাউন, কমন নাউন। কি রে, দারুণ পড়া হচ্ছে তো। তাহলে এটা কি কমন নাউন? এবার দেখ আমি লিখতে পারবো ফ্লক বার্ডস, তার মানে দুটো নাউন পাশাপাশি আমরা এভাবে ইউজ করতে পারি না। দুটো নাউনকে আমি পাশাপাশি কিন্তু কখনো এইভাবে ইউজ করতে পারবো না। কখনোই দুটো নাউন প্রোনাউন এমনি এমনি পাশাপাশি বসে পড়বে না।
হয় দুটো নাউন প্রোনাউনকে আলাদা করার জন্য আমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে, না হলে কনজাংশন, না হলে কোনো পাংচুয়েশন। বোঝা গেল? তাহলে এখানে কি বসবে? ফ্লক অফ বার্ডস। কেন হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, তাহলে ফ্লক অফ বার্ডস এখানে দেখ। এবার এই জায়গাটা ভালো করে দেখবি, ফার্স্ট পেজে চলে যায় আবার। এইখানে দেখি এই বেসিক জায়গাটাই আগে ভালো করে বুঝ, তারপরে তো বাকি জিনিস তো আলাদা পরে বুঝবো আমরা। তাহলে এইখানে দেখলাম প্রিপোজিশন, তারপরে কি বসছে? প্রিপোজিশনাল অবজেক্ট। এখানে মনে রাখবো আমরা যে এই প্রিপোজিশন আর এই প্রিপোজিশনাল অবজেক্ট এরা মিলে কি তৈরি করে বলতো? এরা মিলে তৈরি করে একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ। বোঝা গেল? তাহলে এই অফ বার্ডস যে আছে এটা একটা ফ্রেজ। এবার আমরা যখন অনেক নাম শুনেছি না যে নাউন ফ্রেজ, আবার তুই আবার একটু ঘ্যামনে বলতে পারিস নমিনাল ফ্রেজ, তাই তো? তো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? নাম শুনেছি তো আমরা। প্রিপোজিশনাল ফ্রেজ, হুম, তারপরে আবার আমরা আরো একটা জিনিস পড়ি, ফ্রেজাল ভার্ব, তাই তো? ফ্রেজাল ভার্ব পড়ি না আমরা? হ্যাঁ, তো দেখ এই যে ফ্রেজাল ভার্ব, একে ফ্রেজাল ভার্ব কেন বলা হচ্ছে? নিয়ে ভার্বকে আচ্ছা, কখনো দেখেছিস ফ্রেজাল ভার্বের মধ্যে কি কখনো দেখেছিস যে একটা ওয়ার্ড ফ্রেজাল ভার্ব তৈরি করছে? কখনো দেখেছিস? ওখানে কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস, দুই বা তার বেশি, দুই বা তার বেশি শব্দ মিলিয়ে কি তৈরি করছে? একটা ইডিয়মেটিক মিনিং তৈরি করছে। কেমন দেখ, যদি আমি বলি যে লুক ফর, যদি বলিস লুক ফর, এবার ধর লিখলি লুক আফটার, তুই লিখলি লুক ইনটু, এবার তুই লিখলি শুধু লুক, হলো? দেখ, এবার যদি বলা হয় লুক ফর, এটার মানে কি বলতো? আচ্ছা, লুক শুধু লুকের মানে কি? ধর লিখলাম আমি এরকম, হি হি লুকস হি লুকস হ্যাপি, তার মানে কি? আরেকটা সেন্টেন্স নিই, লিখলাম হি লুকস আফটার হিজ ব্রাদার, এটা মানে কি? একই রকম। হুম, কি হবে এখানে? দেখ, প্রথম সেন্টেন্সে মানে কি? হি লুকস হ্যাপি মানে তাকেই মনে হচ্ছে যে সে খুশি, সে কিন্তু কারোর দিকে তাকিয়ে নেই কিন্তু। দেখ, শুধু ওয়ার্ডগুলোকে ভালো করে খেয়াল করবি, যখন বলছি হি লুকস হ্যাপি, এখানে কিন্তু সে কিন্তু কারোর দিকে তাকিয়ে নেই, তাকেই দেখে মনে হচ্ছে যে সে হ্যাপি, তাই তো? তাহলে এইখানে এই লুকসটা কিন্তু এটা কিন্তু একটা স্টেটিভ ভার্ব, একটা স্টেটকে ডিনোট করছে, তাকে স্টেট বোঝাচ্ছে এখানে। যখন বলছি হি লুকস আফটার, লুক আফটার মানে কি বলতো? লুক আফটার, এই লুক এই ভার্বটার সাথে যখন আমি এই আফটারটাকে অ্যাড করলাম, এরা দুজন মিলে কি তৈরি করলো? একটা ইডিয়মেটিক মিনিং তৈরি করলো। আমরা যদি এমনি যদি এই ওয়ার্ডগুলোর মানেতে যদি যাই, লুক মানে কি তাহলে দেখা, দেখতে, আর আফটার মানে পরে, তাহলে ওই যে পরে দেখেছে, পরে দেখেছে তো মানে বোঝাচ্ছে না? এটা অন্য মানে পরিচয়। একদম, এটা মানে বোঝায় কি করা? লুক আফটার মানে দেখাশোনা করা। যদি বলা হয় লুক ইনটু, ইনভেস্টিগেট করা। লুক ফর মানে সার্চ করা, লুক ফর মানে সার্চ করা। তাহলে দেখ এখানে
এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এগুলো কি হচ্ছে, এদের একটা ইডিয়ামেটিক মিনিং তৈরি করে। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটা ইডিয়ামেটিক মিনিং তৈরি করছে আর তারা ভার্বের মতন কাজ করছে, তখন তাকে কি বলছি, ফ্রেজাল ভার্ব। এবার যদি বলা হয় নাউন ফ্রেজ, কি বলবো, বললাম নাউন ফ্রেজ এই তো না, কোনটা, যোগা ওয়ার্ডস না দেখ, যদি আমরা বলি না, দেখ দেখ, হ্যাঁ তুই ঠিকই বলেছি, এটাও তো হতে পারে একটা নাউন ফ্রেজ। আমি লিখতেই পারি যে আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং, আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং, তাই লিখলাম আমরা তো এখানে। তো দেখ এখানে এই ইজ এটা ভার্ব, তো ইজ ফ্লাইং এটা ভার্ব। যদি বলা হয় কি ফ্লাই করছে, তাহলে আমরা এখান থেকে এটা পুরোটা বলতে পারি তো। তাহলে ভার্ব তার আগে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পাই, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পাই, সাবজেক্ট। ভার্ব তার আগে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে পাই সাবজেক্ট, সাবজেক্ট মানে কোন পার্টস অফ স্পিচ হবে, নাউন বা প্রোনাউন। তাহলে এই দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এরা কার মতন কাজ করছে, নাউনের মতন। তাহলে নাউনের মতন গ্রুপ অফ ওয়ার্ডস কাজ করছে মানে এটা কি, নাউন ফ্রেজ। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেল রে। এবারে আর কি হতে পারে, এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এরকম বুঝছি তো। একই রকম ভাবে গ্রুপ অফ ওয়ার্ডস যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তখন তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। রেড ফ্ল্যাগ কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বল। ওই, কেন, একটা নাউন আর রেডটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? দেখ 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 এখানে দেখ, ফ্ল্যাগ তো আচ্ছা আর কষ্ট করতে হবে না, দেখ অনেক কষ্ট করে ফেলেছিস। দেখ লেখা আছে এখানে কি বলা হলো, হি অর্ডার্ড, কি ছিল, আ কাপ অফ টি, তাই না। এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, দেখ এখানে বলেছে হি অর্ডার্ড, এটা ভার্ব। হি অর্ডার্ড হোয়াট, কি অর্ডার করেছিল, টি অর্ডার করেছিল, আ কাপ। তাহলে এই ভার্বটার অবজেক্ট কিন্তু এই কাপটা, এটা অবজেক্ট কার, এই নাউনটা এই ভার্বটার অবজেক্ট, ঠিক। দেখ এবার এখানে এই অফ, এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে টি, এটা একটা নাউন, এটা কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট কার, এই প্রেপোজিশনটার। হ্যাঁ, এই ভার্বটার অবজেক্ট এটা, এই প্রেপোজিশনটার অবজেক্ট এটা। হুম, এবার যদি আমি একটা কাজ করি, যদি আমি এটাকে বাদ দিয়ে দিই এখান থেকে, হি অর্ডার কাপ বললাম, সে একটা কাপ অর্ডার করেছে। এবার দেখ এখানে এই কাপটাকে ডেসক্রাইব করেছে না এই ফ্রেজটা, এই কাপটা কিসের, কিসের কাপ, অফ টি, তাই তো। এই কাপটাকে ডেসক্রাইব করেছে কি করেনি বল, এই ফ্রেজটা। হুম, নাউনকে কে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভ। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে রাখবি প্রেপোজিশন আর প্রেপোজিশনাল অবজেক্ট, এরা দুজন মিলে কি তৈরি করবে, একটা ফ্রেজ তৈরি করবে। সেই ফ্রেজটা কি হবে, ইদার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অর একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝা গেল কি রে, হ্যাঁ কি বললাম। এবার দেখ পিছনে আসি আবার, এই যখন বললাম না যে ফ্লক অফ বার্ডস পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ, দেখ এবার এখানে এই ফ্লকটা তো নাউন। হ্যাঁ, দেখ এই অফ বার্ডস এটা কি করেছে, এই নাউনটাকে ডিসক্রাইব করেছে না, যে ফ্লকটা কিসের। তাহলে এইটা, এই এতটুকুটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই এতটুকুটা আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল, শুধু এই যতটুকু গোল করলাম এতটুকু, এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এটা কাকে ডিসক্রাইব করছে, ফ্লকটাকে। ফ্লক কোন পার্টস অফ স্পিচ, নাউন। তাহলে এই নাউনটাকে ডিসক্রাইব করছে মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। হুম, একটু পিছনে যাই, দেখ আই গো টু স্কুল, টু প্রেপোজিশন, স্কুল প্রেপোজিশনাল অবজেক্ট। হ্যাঁ, যদি তুই লিখিস
তুই যদি লিখিস আই গো দেয়ার, মানে কি আমি সেখানে যাই, দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ হবে রে? আমাকে জিজ্ঞেস করছিস নাকি আমি তোকে জিজ্ঞেস করছি? হ্যাঁ? অ্যাডভার্ব প্লেস, তাই তো? এটা একটা অ্যাডভার্ব প্লেস। হুম, কি হলো? তাহলে এটা একটা অ্যাডভার্ব প্লেস হয়ে গেল। এবার দেখ এখানে আমি লিখলাম আই গো টু স্কুল। হ্যাঁ, দেখ আই গো হোয়ার, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করে এটা পেলি না? এখানে বলি আই গো হোয়ার, কোথায় যাই? টু, তখন উত্তর কি দিবি? টু স্কুল। তাহলে প্রিপোজিশন, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এরা মিলে কি তৈরি করে? কি তৈরি করে? হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কার মতন কাজ করছে? অ্যাডভার্বের মতন না? তাহলে এটা হয়ে গেল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আপনার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একদম, শুধু অফ-টা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ ওখানে নাউনকে ডেসক্রাইব করছে, কাপটা কিসের কাপটাকে ডেসক্রাইব করছে, এখানে ডেসক্রাইব করলো এই ভার্বটাকে। তাহলে ভার্বকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। না, যদি বলা হয় বলা হয় দ্য রেড ফ্ল্যাগ, বললাম আ রেড ফ্ল্যাগ ওয়াজ সিন দেয়ার, তাহলে আ রেড ফ্ল্যাগ এই পুরোটাই হয়ে যাবে একটা নাউন ফ্রেজ। যদি বলা হয় হোয়াট ওয়াজ সিন দেয়ার, কি উত্তর দিবি? আ রেড ফ্ল্যাগ। তাহলে ভার্ব তার আগে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পাই? সাবজেক্ট। তাহলে পুরোটাই তো পাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট মানে কি হবে? নাউন। তাহলে নাউন ফ্রেজ। তাই যদি হয় না, তাই হয়। অবজেক্ট, অবজেক্ট মানে কি হয় বল? যদি বলা হয় হি অর্ডার্ড আ রেড ফ্ল্যাগ, আ রেড ফ্ল্যাগ, ঠিক আছে? দেখ এই যে হি অর্ডার্ড লিখলাম, হি অর্ডার্ড হোয়াট, উত্তর কি দিবি? এটা উত্তর দিবি। তাহলে ভার্বের পরে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পাই আমরা? অবজেক্ট। অবজেক্ট মানে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? ঠিক আছে? যেটা বলা হচ্ছে বাস এরকম অর্ডার কি ফ্ল্যাগটা অর্ডার করেছিলাম, ফ্ল্যাগটা কিরকম দেখতে? রেড। যদি বলিস হি অর্ডার্ড আ ফ্ল্যাগ অফ রেড কালার, অফ রেড কালারটা কি হবে? এটা দেখ, হ্যাঁ, তাহলে লিখলি হি অর্ডার্ড আ ফ্ল্যাগ অফ রেড কালার। রেড কালার দেখ তাহলে হি অর্ডার্ড হোয়াট, সে কি অর্ডার করেছিল? ফ্ল্যাগ অর্ডার করেছিল। এবার দেখ এই ফ্ল্যাগটা কেমন সেটা ডেসক্রাইব করছে না, এটা অফ থেকে রেড কালার অবধি। তাহলে এটা কি হয়ে যাবে? নাউনকে ডেসক্রাইব করবে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? তাহলে প্রিপোজিশন আর প্রিপোজিশনাল অবজেক্ট কি তৈরি করবে? হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওইখানে দেখ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওই ইন দ্য ইস্ট কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা। কোথায় ফ্রেজ হবে ওটা একটা? একদম, হ্যাঁ, একদম। বোঝা গেল এই জিনিসটা? তাহলে প্রিপোজিশন কোথায় বসবে আর কোথায় বসবে না, ক্লিয়ার হয়েছে? আর কি খেলেন? হ্যাঁ, আর ওর টিফিন আজকে এনেছে তো টিফিন। আজকে কি এনেছিস রে? আলু আলু হুম, স্ল্যাব হবে। কি হবে বলতে পারি? ও আচ্ছা। হ্যাঁ,
দেখ হি স্লিপস মানে কি, সে ঘুমায়। তুই কি জিজ্ঞেস করবি যদি কাউকে বলা হয় যে সে ঘুমায়, তুই জিজ্ঞেস করবি যে কি বা কাকে জিজ্ঞেস করবি, কি বা কাকে জিজ্ঞেস করবি? কি বা কাকে জিজ্ঞেস করবো না। তাই তার মানে এই ভার্বটাকে একটা ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে এবার এখানে তো নাউন বসে আছে, তাহলে এ তো এর অবজেক্ট না, তাহলে এখানে বসিয়ে দে, উইথ বসিয়ে দে, তাহলে সে রাহুলের সাথে ঘুমায়। এবার যদি আমি বলতে পারি বিফোর, লিখতে পারি, তাহলে মানে চেঞ্জ হয়ে গেল কিন্তু, দেখ লিখতে পারবো না, সে রাজুর আগে ঘুমায়। এখানে লিখতে পারি আফটার, হ্যাঁ আফটার লিখতে পারি, সে রাজুর পরে ঘুমায়। হুম, হতে পারে মিডিল পার্ট আপার পার্ট। হতে পারে। তাহলে দেখ এখানে উইথ, বিফোর, আফটার, এগুলো তাহলে কি হবে? যেভাবে বললে না, তাহলে উইথ, দেখ তাহলে রাজু কি হয়ে গেল, তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখ এখানে প্রিপোজিশন যখন বসছে রিলেশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিপোজিশনের কাজ কি? রিলেট করা। তাহলে একটা করে আলাদা আলাদা প্রিপোজিশন বসছে, তাদের সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি, তাহলে লেখা আছে হি ইজ সিটিং ড্যাশ আ ট্রি। হুম, আন্ডার এ আন্ডার আচ্ছা আমরা লিখতেই পারি এখানে আন্ডার আ ট্রি, তাই তো লিখলাম এখানে। আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে বিহাইন্ড লিখতে পারি। তার মানে দেখ এখানে, হ্যাঁ হ্যাঁ একটা গাছের নিচে, একটা গাছের নিচে আছে। দেখা একটা জিনিস এবার, তার মানে প্রিপোজিশন মানে হলো পারসেপশন। আমি একটা জিনিসকে কিভাবে দেখছি। ধর এখানে একটা একটা গাছ আছে, এই একটা গাছ, এই গাছটাকে, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ বসে আছে, ধর এখানে এখানে একটা মানুষ বসে আছে, ঠিক আছে, এখানে একটা মানুষ বসে আছে, বললে মাছ ঠিক আছে, আরে হাত হাত এটা মানুষ, এটা পেছনি স্যার হাত ওটা করতে এটা এবার এবার ঠিক আছে। আচ্ছা এবার এখানে আসি, এবার দেখ আমি যদি এদিক দিয়ে দেখি তাহলে কি বলবো, গাছের পাশে বসে আছে। আমি যদি এদিক দিয়ে দেখি সে কি বুঝবো, যে গাছের সামনে বসে আছে। যদি আমি এদিক দিয়ে দেখি তাহলে কি বলবো, গাছের পিছনে বসে আছে। তার মানে কি, প্রিপোজিশন মানে হলো পারসেপশন, আমি কিভাবে জিনিসটাকে দেখছি, ঠিক আছে। তার মানে আমাকে কি হতে হবে, আমাকে লজিক্যাল সাউন্ড করতে হবে। ওকে, আমাকে লজিক্যাল সাউন্ড করতে হবে, আর আমি কিভাবে জিনিসটাকে দেখছি। পারসেপশন তো তিন রকমের তো অনেক ভাবেই হতে পারে। এসএসসি সেটা বললাম যে সেটা লজিক্যাল হতে হবে। না লজিক্যাল ধরুন স্যার হুম। অনেক সেটা তো কনটেক্সট দেওয়া থাকবে, তো কনটেক্সট দেওয়া থাকবে, বোঝা গেল, কনটেক্সট দেওয়া থাকবে, যে কি কনটেক্সটে ইউজ করা হচ্ছে সেটা দেওয়া থাকবে। এমন হবে না যে কনটেক্সট দেওয়া নেই, এটা হবে না, ঠিক আছে। হচ্ছে হচ্ছে এরকম হবে না যে কনটেক্সট বলা নেই, এমনি এমনি বলে দিয়ে দিল, এরকম হবে না কখনো। বা এমন এমন অপশন দেওয়া থাকবে যেখানে দেখবি তুই বুঝতে পারছিস যে এটা এখানে এটাই আনসার হবে, ঠিক আছে। কত মুখস্থ করবি এরকম করে আর? আচ্ছা প্রিপোজিশন তাহলে কোথায় বসে আর কোথায় বসে না এতটুকু ক্লিয়ার হয়েছে তো। হ্যাঁ, নেক্সট এবার দেখ প্রিপোজিশনকে আমরা কত রকম ভাবে ইউজ করতে পারি যদি আমাদের বলা হয়। তাহলে প্রিপোজিশন ডিনোট করতে পারে টাইম, প্রিপোজিশন ডিনোট করতে পারে কোনো প্লেস, ওকে, প্রিপোজিশন ডিনোট করতে পারে কোনো পজিশন, এগুলো ডিনোট করতে পারে। প্রিপোজিশন টাইমকে ডিনোট করতে পারে, প্রিপোজিশন ম্যানারকেও ডিনোট করতে পারে। তাহলে প্রিপোজিশনের ইউজ তো অনেক রকম ভেরিয়াস ইউজ আছে। এবার অনেক ক্ষেত্রে কি হয় বলতো, প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে গুলিয়ে ফেলবি, বোঝা গেল। প্রিপোজিশন আর কনজাংশনকে কিন্তু গুলিয়ে ফেলার টেন্ডেন্সি থাকে অনেকের, সেটাও কিন্তু করা যাবে না। এই যেমন একটু আগে ইউজ করলাম বিফোর, বিফোর ইউজ করলাম, আফটার ইউজ করলাম, ফর, হ্যাঁ ফরও ইউজ হতে পারে, ফর ফরটা আমরা কনজাংশনে ইউজ করি আবার প্রিপোজিশনে একদম দুটো ইউজ হয়।
শুধু ফর না, দেখ বিফোর, আফটার, এগুলো তাই। ধর লিখলি এরকম যে হি স্লিপস, সে বিফোর রাজু, সে রাজুর আগে ঘুমায়, তাহলে এখানে এটা প্রিপোজিশন নাকি কনজাংশন? হুম, একদম। যদি দুটো ক্লজকে জয়েন করে তখন বলবো এটাকে কনজাংশন। তাহলে লিখলাম হি হ্যাড রিচড দ্য টাউন হল বিফোর হিজ ফ্রেন্ডস কেম। তার মানে তার বন্ধুদের আসার আগে সে টাউন হলে পৌঁছে গিয়েছিল। দেখ এখানে হ্যাড রিচড এটা ভার্ব, হিজ ফ্রেন্ডস কেম, তাহলে এটা সাবজেক্ট ভার্ব পেয়েছি, এখানেও সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, তাই তো? তাহলে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে মানে এটাকে কি বলবো আমরা? এটা ক্লজ বলবো। তাহলে দুটো ক্লজকে জয়েন কে করেছে দেখ, বিফোর। তাহলে বিফোরটা এখানে কি হবে? এখানে হয়ে গেল কিন্তু বিফোর কনজাংশন, আর এখানে হয়ে গেল প্রিপোজিশন। দেখ নাউনটার সাথে রিলেট করছে, দ্বীপের সাথে। হ্যাঁ, হুম, সেম জিনিস, কনজাংশন হবে একদম। কনজাংশনের কাজ হলো দুটো ক্লজ বা দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে। হ্যাঁ, দুটো নাউনকে জয়েন কনজাংশনের কাজ দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লজ, দুটো সেন্টেন্স এদেরকে জয়েন করা, ঠিক আছে? হি হ্যাড রিচড দ্য টাউন হল, এটাই একটা সেন্টেন্স। নিজে একটা সেন্টেন্স। হুম, হুম, হুম। না, তাহলে যদি লেখা হয় যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, তাহলে অ্যান্ডটা কি হবে? প্রিপোজিশন না কনজাংশন? কনজাংশন হবে। এটা খুব ভালো এক্সাম্পল দিল পড়ে। কি রে? বল বল। আমি ওকে জানি আমি না দুটো পড়ার তো সবুজ জামাটা পড়া ছেড়েই দিল রে। বললাম যে আমি ওকে মেরেছি, তারপরেও আমাকে মেরেছে, হ্যাঁ, এখানেও তো যুক্ত হবে। ওই জন্য বলছি। স্যার বুঝলেন, পরাগ একটা সবুজ রঙের জামা পেয়েছিল, ওকে দেওয়া হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় অঞ্চল হ্যাঁ, এসব চলে যাবে, অসুবিধা হবে না। ওই না, ওরটা দিয়ে খুব একটা অসুবিধা হবে না, ওইটা দিয়ে খুব একটা অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক করেছি। না, ও নিশ্চয়ই অন্য কোনো, আবার অন্য কোনো ডালে বসবে আবার নিশ্চয়ই। কেন? এতটুকু বোঝা গেছে তো? চল এবার দেখ। আচ্ছা, বিটুইন আর অ্যামাং এর ডিফারেন্স তো আমরা প্রত্যেকে জানি নাকি? বিটুইন কোথায় ইউজ হয়? দুজনের এমনটা দিয়ে বেশি। ওকে, আচ্ছা। আর যদি অ্যামাংস্ট হয়? অ্যামাংস্ট, জানি না। যদি হয় অ্যামিড, অ্যামিড, অ্যামিডস্ট, অ্যামিড কোথায় ইউজ করেছিস? কোন সেন্টেন্সে ইউজ করেছিস এখন অব্দি? বল। হ্যাঁ, দেখ দেখ, একটু সবগুলোর মানেই বোঝায় মধ্যে। বিটুইন যখন বলছিস বলছিস দুজনের মধ্যে, তাই না? তো কোয়েশ্চেন আসবে এরকম,
বলেছে দেয়ার ওয়ার T20 ম্যাচেস বিটুইন অ্যামাং ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। করবো আমরা, গুড। কি হবে এখানে? বিটুইন, এখানে হবে বিটুইন। ও হ্যাঁ, ম্যাচ তো দুজনের মধ্যে হবে, পার্টিসিপেটিং হ্যাঁ। কান্ট্রি। মনে রাখতে হবে কত জোন আছে সেটা ইম্পর্টেন্ট না, এখানে এখানে অ্যাট এ টাইম কতজনের পার্টিসিপেশন হচ্ছে। হ্যালো, এখানে হচ্ছে কতজন, এখানে মনে রাখতে পার্টিসিপেট, এবার কোনো ম্যাচের মধ্যে অ্যাট এ টাইম তিনটে টিমই খেলতে, দুটো টিম হবে, তাহলে এখানে আমরা অ্যামাউন্ট করতে পারবো না। এবার তাকে এখানে অ্যামাউন্টটা ইউজ হবে, অ্যামাউন্টটা ইউজ অ্যামাউন্ট মানে হচ্ছে যে মোর দ্যান টু হবে, অ্যামাউন্টসও কিন্তু মোর দ্যান তখনই ইউজ হচ্ছে এর ভয়েস সাউন্ড পরে যে নাউনটা ভয়েস সাউন্ড হয় অ্যামাউন্টস আস, বলবো অ্যামাউন্ট আর অ্যামিড আর অ্যামিড আমরা দুজন অ্যামাউন্ট বলছি, তার মানে অ্যামাউন্ট বই ঘরটা খুব একটা ক্রাউড বা কমোশন এর মধ্যে এর মধ্যে এর মধ্যে যদি হয় কমোশনটা তখন বলছি আমরা অ্যামাউন্ট যখন আমরা সেটা কাউন্টেবল পাবো, তখন কাউন্টেবল নাউনের হবে তখন কাউন্ট থাকবে। হবে থাকবে। যখন কাউন্ট থাকবে আনকাউন্টেবল নাউনের মাঝে আনকাউন্টেবল নাউন হবে, এটা হবে কনসোনেন্ট, এটা হবে ভাওয়েল সাউন্ড।
অ্যামাউন্ট তাই বিষ্ণুদের মধ্যে কি হবে পার্টিসিপেশন অফ টু, বোঝা গেল পার্টিসিপেশন অফ টু হবে এখানে, ঠিক আছে ক্লিয়ার হচ্ছে এটা। নেক্সট যদি আমরা দেখি কেন এই তো এসছিস বাড়ি থেকে, হ্যাঁ উইথ আর অ্যালং উইথ আর অ্যালং, উইথটাকে বাদ দিয়ে দে এখান থেকে, এটা বাদ দিয়ে দে, উইথ সরি অ্যালং আর অ্যালং উইথ দুটোর মধ্যে কি ডিফারেন্স? along with একদম অ্যালং উইথ মানে বোঝাবে যখন কি হবে, যখন কোনো কাউকে মানে কোনো ধরো সাথে মানে যখন কোনো কোম্পানি বোঝাবে, কোনো কোম্পানি দেওয়া। আর অ্যালং মানে কি বোঝাবে? প্যারালাল টু সামথিং, এটা হবে প্যারালাল টু সামথিং। হ্যাঁ ওটা লেখা আছে এরকম হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য কি হবে এখানে বল? Hello? হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য বিচ, অ্যালং দ্য বিচ এখানে রিয়া। একদম অ্যালং উইথ, এখানে লিখবো আমরা অ্যালং উইথ রিয়া, ঠিক আছে? What along with কেন? না along the beach হুম পরেরটা জাস্ট যদি অপশন না থাকে, আছে বোঝা গেল? এবার উইথ আর অ্যালং উইথ মধ্যে কি পার্থক্য দেখ, যদি বলা প্রথম যে ধর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে বসে আছিস, এবার ধর তোকে চিনতে পারলো না লোকে, হ্যাঁ তোকে বললো যে আরে তুমি তোমাকে চিনলাম না ভাই, তখন তুই বলবি যে আমি ওই যে অমুকের সাথে এসেছি, ঠিক আছে তুই বলবি হ্যাঁ, আমি ওই বাংলার পক্ষ থেকে এসেছি। তো এবার বাংলার পক্ষ থেকে কেন তুই বললি যে আমি ওই গর্গর সাথে এসেছি, আমি গর্গর সাথে এসেছি আমি, এবার সাথে এসেছি, এবার ধর তুই যখন আসিস তখন এবার তোর আশাটা কিরকম করে হয়েছে, ওর সাথে দুজন কি একসাথে এসেছিস, যদি একসাথে আসিস তখন বলবি অ্যালং উইথ। আর যদি এরকম হয় যে গর্গ গর্গর মতন এসে তুই তোর মতন এসেছিস কিন্তু তোরা দুজন একসাথেই আছিস, তখন বলবি উইথ, বোঝা গেল? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তোর পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, ঠিক আছে তোর পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, হ্যাঁ না মানে ব্যাপারটা এরকম যে ধর তোর পাশের বাড়িতে নিমন্ত্রণ, এবার পাশের বাড়িতে নিমন্ত্রণ হলে নিশ্চয়ই বাড়িতে বাড়ির সব লোক একসাথে যাস যাস না, তুই বাড়িতে বললি তোমরা তোমাদের মতো চলে যাও আমি চলে যাচ্ছি, তাই তো? এবার ধর অন্য কোনো বিয়ে বাড়িতে দূরে বিয়ে বাড়ি যাচ্ছিস, তখন কি হবে, তখন কি সে তার মতন বাবা মা মতন চলে গেল, তুই তোর মতন যাচ্ছিস পরে, এরকম নিশ্চয় হয় না, তখন একসাথে ঢুকলি, তাই তো? তো সাথে তো তুই তখনও ছিলি এখনো আছিস, আর তো তোর নামে আসেনি তুই তো এমনি গেছিস ওখানে, বোঝা গেল? অ্যালং অ্যালং উইথ, কি হাসি পাচ্ছি কেন তোর, আবার কি হয়েছে, মানে আবার ভেবে নিচ্ছিস নাকি? হুম এই বড়দিন হবে? এক্সিট করুন না স্যার। হ্যাঁ, তাহলে